ব্যাগ ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জামটি সুনির্দিষ্টভাবে এইএফআই ব্যবস্থাপনার জন্য রাখতে হবে। এইএফআই রিপোর্টিং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সকল এইএফআই এর তথ্য EHIS2 এবং ট্র্যাকার ক্যাপচারে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণপূর্বক দৈনিক রিপোর্ট প্রদান করতে হবে। ক্যাম্পেইন চলাকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 পরবর্তী যে কোনো এইএফআই রিপোর্টিংয়ের জন্য EHIS2 এ রিপোর্ট করতে হবে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে পদ্ধতিতে রিপোর্টিং করা হয় সেই একই পদ্ধতির আলোকে ট্র্যাকার ক্যাপচারে সকল তথ্য প্রদান করতে হবে। দৈনিক রিপোর্টের তথ্য টাটা এন্ট্রি অ্যাপে এইএফআই রিপোর্টিং এর মাধ্যমে প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে দৈনিক কোনো এইএফআই রিপোর্ট না হলেও শূন্য হিসেবে রিপোর্ট করতে হবে। তাহলে দেখেন এইএফআই এর জন্য দুই রকম ব্যবস্থাপনা, একটা হচ্ছে আপনার টিকাদান ক্যাম্পে আর একটা হচ্ছে হাসপাতালে। ঠিক আছে, দুইটার জন্য দুই রকম ব্যবস্থাপনা রেডি রাখতে হবে। টিকাদান ক্যাম্পের জন্য আপনার ওখানে অ্যানাফাইলাক্সিস কিট থাকবে, হ্যাঁ, আর হাসপাতালের জন্য থাকবে এইএফআই কিট। কথা বলছেন? হাসপাতালের জন্য থাকবে আমাদের এইএফআই কিট আর টিকাদান ক্যাম্পের জন্য থাকবে অ্যানাফাইলাক্সিস কিট। দুইটার ক্ষেত্রে না ওই যে উপরে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, টিকাদান কেন্দ্র আপনাদের থাকবে, বুঝছেন? টিকাদান কেন্দ্রে আপনাদের অ্যানাফাইলাক্সিস কিট থাকবে। ওইখানে আপনাদের হচ্ছে 2 অ্যাম্পুল অ্যাড্রেনালিন, সাথে হচ্ছে 4টা হচ্ছে থাকবে ইনসুলিন সিরিঞ্জ, সাথে হচ্ছে তুলা থাকবে আর হচ্ছে রিপোর্ট ফর্ম থাকবে, হ্যাঁ। আর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে তো এগুলো হয়তো থাকবে, আর হাসপাতালের ক্ষেত্রে তো এইএফআই কিট বক্স থাকবে। এগুলো আরও পরে আছে, আমরা দেখবো এখন, হ্যাঁ। আর যেগুলো আমরা প্রতিদিন পাবো সেগুলো হচ্ছে রিপোর্ট ফর্ম পূরণ করে পাঠাইতে হবে। সেই রিপোর্টগুলো আবার রেগুলার আমাদের ওখানে DHIS2-তে দিতে হবে আর কি, হ্যাঁ। যদি কোনো দিন আমরা এইএফআই নাও পাই তাও শূন্য হিসেবে আমাদের রিপোর্টটা দিতে হবে। তারপর হচ্ছে পরের পড়েন। কোনো শিশুকে টিকা দেওয়ার পর সমস্যা দেখা দিলে বা অভিভাবক অভিযোগ করলে তখন যা করতে হবে, টিকাদান কর্মী বা তদারকারী হিসেবে প্রথমে অভিভাবককে আশ্বস্ত করার চেষ্টা করতে হবে। রোগ নির্ণয় অথবা এইএফআই এর কারণ নির্ণয় করার চেষ্টা করা যাবে না এবং কোনো ঔষধের প্রেসক্রিপশন দেওয়া যাবে না। প্রয়োজনে একজন সুপারভাইজার বা টিকাদান কর্মী ছাত্রছাত্রী বা শিশুটিকে অভিভাবক সহ নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সকল তথ্যের জন্য সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথবা প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ জানাতে হবে। রিপোর্ট ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য ছাড়া অন্য কিছু আলোচনা করা যাবে না এবং সেই সাথে একটি এইএফআই রিপোর্ট ফর্ম পূরণ করতে হবে। তাহলে বুঝতে পারলেন, মানে যদি কোনো বাচ্চা কোনো সমস্যা হয় তাহলে তাকে তৎক্ষণাৎ কোনো ট্রিটমেন্টের সাজেশন দেওয়া যাবে না, যে আপনি এটা খান বা ওইটা ওষুধ খান, না এটা খান বা কোনো এগুলো বলা যাবে না। তাকে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি আপনারা একটা এইএফআই রিপোর্ট ফর্ম রেডি করে রাখবেন। পাশাপাশি আপনারা হচ্ছে EHOPO অথবা যে কোনো মানে পার্সনকে আপনারা জানাই দেবেন, হ্যাঁ, যে এরকম এই ঘটনা ঘটছে, এরকম একটা, সাথে সাথে ওনাকে হাসপাতালে রেফার করবেন এবং হচ্ছে একটা এইএফআই রিপোর্ট ফর্ম পূরণ করবেন, হ্যাঁ। আচ্ছা, ওই যে আপনি ওটা বললেন না, 42 পৃষ্ঠায় যান, 42 পৃষ্ঠায় দেখেন, ওই যে 42-এ দেখেন ক আছে না, অস্থায়ী টিকাদান কেন্দ্র, অ্যানাফাইলাক্সিস ব্যবস্থাপনা ধাপসমূহ পাইছেন? ওই যে ওখানে দেখেন অস্থায়ী আউটরিচ টিকাদান কেন্দ্রের জন্য স্বাস্থ্য সহকারী বা টিকাকর্মীদের জন্য অ্যানাফাইলাক্সিস কিট থাকতে হবে। এই কিটের মধ্যে ইঞ্জেকশন অ্যাড্রেনালিন 0.5 ml সিরিঞ্জ লেগছে, এটা যদিও এটা ইনসুলিন সিরিঞ্জ হবে, আর তুলার ব্যবস্থা রাখতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার থাকবে, টিকাদান কেন্দ্রে থাকবে, ওখানে অ্যানাফাইলাক্সিস কিট থাকবে, হ্যাঁ। আর হচ্ছে আপনার হাসপাতালে থাকবে এইএফআই কিট বক্স, হ্যাঁ। ঠিক আছে, তারপরে আবার যান 34 পৃষ্ঠায় যান, আগের পেজে। তাহলে বুঝতে পারছেন, কোনো শিশুকে টিকা দেওয়ার পর সমস্যা হলে কী করবেন আপনারা? কী করবেন? তাকে আশ্বস্ত করবেন এবং তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠাবেন।
কোনো ট্রিটমেন্ট কি দিবেন বা কোনো সাজেশন আদার্স কোনো ট্রিটমেন্ট রিলেটেড কিছু না। আর একটা হচ্ছে আপনারা ওই ইউচিপি হোক আরামে হোক মানে ফোকাল পারসন হোক SIMও হোক জানাইতে হবে ফোন দিয়ে, ঠিক আছে। আর একটা AFI রিপোর্ট ফর্ম পূরণ করে রাখবেন। হ্যাঁ, অ্যাড্রিনালিন ওই যে আপনার অ্যানাফাইলাক্সিস হইলে, এটা তো অ্যানাফাইলাক্সিসের কথা বলে না, এটা হচ্ছে যে কোনো সমস্যা। মনে করেন দেওয়ার পর এখন অজ্ঞান হয়ে গেছে, ওই যেটা আর কি, অথবা দেখা গেলো সে হলো বমি করতেছে, বমি করা মানে তো অ্যানাফাইলাক্সিস না, হ্যাঁ, বা দেখা গেলো এটা মাথায় ঘুরতেছে, তখন আর কি। আর যদি কোনোটা অ্যানাফাইলাক্সিস আপনারা ধরতে পারেন যেটা অ্যানাফাইলাক্সিস, তখন ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেবেন, বুঝলেন নাই? তারপর দেখেন ওই যে কোন কোন AFI জরুরি ভিত্তিতে রিপোর্ট করতে হবে, এটা পড়েন। নিম্নোক্ত 4 ধরনের AFI জরুরি ভিত্তিতে রিপোর্ট করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে অবশ্যই তদন্ত শুরু করতে হবে। 1 নাম্বার, যদি টিকাদানের কারণে ছাত্রছাত্রী বা শিশু মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হয়। 2 নাম্বার, যদি AFI এর কারণে ছাত্রছাত্রী বা শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়। 3 নাম্বার, যদি AFI এর কারণে অভিভাবক বা জনগণের মাঝে টিকা বা টিকাদান সম্পর্কে বিশেষ উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি হয়। 4 নাম্বার, যদি 1 মাসের মধ্যে একটি ওয়ার্ড বা মহল্লায় একই ধরনের 2 বা ততোধিক AFI শনাক্ত হয়। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, তবে জানা রাখেন আর কি। হ্যাঁ, কোনগুলো বেশি জরুরি আর কি। হ্যাঁ, আপনারা তো যেটাই আসো সবগুলাই রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে আর কি পাঠাইতে হবে। আচ্ছা, তারপর একটু আপনারা ইয়াতে যান, পৃষ্ঠা নাম্বার ইয়াতে যান, কত 51 দেখেন ওইখানে AFI রিপোর্ট ফর্মটা আছে, 51 পৃষ্ঠায় যান। 51 আপনারা যে AFI রিপোর্ট ফর্মটা পূরণ করে দিবেন, ওইখানে এই ফর্মটা দেওয়া আছে, ছবি সামনে এবং পিছন দিকে, 51-52 পৃষ্ঠায়। দেখছেন, পাইছেন? তাহলে এখানে তথ্যগুলো আপনারা পূরণ করে দিবেন। এখানে দেখেন 51 পৃষ্ঠায় সেকশন 5, এখানে কতগুলো AFI এর নাম দেওয়া আছে দেখেন। 51 সেকশন 5 কী কী আছে দেখেন, AFI কী কী হয় দেখেন, একটু পড়েন কী কী আছে দেখেন, একটা একটা করে পড়েন। এগুলো হচ্ছে একটা AFI। জ্বর, তাহলে এগুলো হচ্ছে AFI নানান রকমের, ঠিক আছে। আপনার এগুলোর মধ্যে যেটা হবে সেটা আপনি টিক চিহ্ন দিয়ে বাকি তথ্যগুলো পূরণ করে আপনি হচ্ছে জমা দিবেন, বুঝছেন না? রিপোর্ট ফর্মটা জমা দিতে হবে। পিছন দিকে আরও কিছু আছে। হ্যাঁ, থ্রম্বোসাইটোপেনিয়া হলো, এটা তো আসলে আপনারা এমনি বুঝতে পারবেন না, এটা হলো ব্লাড পরীক্ষা করে বুঝতে হবে, মানে প্লাটিলেট কাউন্ট কমে যাওয়া আর কি, শরীরে রক্তে প্লাটিলেট কাউন্ট কমে যায়। অনেক সময় এগুলো দিলে বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশনের কারণে তখন দেখা যায় প্লাটিলেট ভেঙে যায়, হ্যাঁ, তখন প্লাটিলেট কাউন্ট কমে যায়। এগুলো তো ব্লাড না পরীক্ষা করে বুঝতে পারবেন না। হ্যাঁ, তারপর পিছন দিকে আরও কিছু আছে, তো এগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ওগুলো আর পড়তে হবে না। তারপর আর একটা অধ্যায় আমরা যাব, সেটা হচ্ছে ফর্মসমূহ রিপোর্টিং, এটা আমরা একটু পরে দেখি। এরপর আর একটা ইম্পর্টেন্ট অধ্যায় আছে, সেটা হচ্ছে পরিশিষ্ট 1, 42 পৃষ্ঠায় যান, 42 পৃষ্ঠা।